স্যার সিআর আইকন একটু পরে বলতে হয়। আচ্ছা আপনি সিআরকে বলবেন যে সেকশন এ এর যে সিআর তার কাছ থেকে আমি একটা হেড নোট দিয়েছি, হেড নোটে একটা সেভ দিয়েছি। আপনাদের যেসব ক্লাসরুমে যেসব শেয়ার করছে পিডিএফ সেগুলো একটা প্রিন্ট কপি দেওয়া আছে হ্যান্ড নোট। তো ওই কপিটা আপনারা নিজেরা যাদের যারা প্রয়োজন মনে করেন তারা ফটো করে নিতে যদি অবস্থায় ছিলাম সেখান থেকে আমরা শুরু করি। এই সিপার তো 5 বছর ছাড় দিছে আর এক্সারসাইজ করতে কষ্ট হলো স্যার যে বিয়ের অ্যানসারটা increases linearly at a rate of 1 hertz per second. দেখেন যে ইকুয়েশনটা কি 10 প্লাস t t যদি 1 হয় তাহলে 11 হবে, t যদি 2 হয় 12 হবে, t যদি 3 হয় 13 হবে, and so on এভাবে কন্টিনিউ করবে না। মানে t এর মান এক এক করে বাড়বে, এটাও কি এক এক করে বাড়বে, তাই না? এই জন্য বলা হচ্ছে যে আপনার প্রতি সেকেন্ডে মানে সেকেন্ডের মান এক এক করে বাড়ার সাথে সাথে হার্টজের মানও মানে ফ্রিকোয়েন্সি মানও এক এক করে বাড়বে, মানে ইনস্ট্যান্টিনিয়াস ফ্রিকোয়েন্সি 1 হার্টজ পার সেকেন্ড এই রেটে বাড়তেছে আর কি, এটা বোঝানো হচ্ছে। স্যার টি এর মান এক এক করে বাড়বে, এটা আমি বুঝছি যে এক এক করে বাড়বে, এর মান 3 করে বাড়তে পারে। আর বিষয়টা কি যে পার সেকেন্ড প্রতি সেকেন্ড, ঠিক আছে, প্রতি সেকেন্ডের জন্য হিসাবে বলে এটার মান যদি t এর মান যদি 0.1 হয়, এর মান কত 10.3 10.1 না 10.1 না, এটার মান যদি 0.5 হয়, এটার মান কত 10.5 হবে। তো প্রতি ইউনিটের জন্য কত বাড়ছে 1 করে বাড়তেছে, মানে প্রতি 1 সেকেন্ডে তো 1 করে বাড়তেছে, বুঝতে পারছেন? মানে আপনি আর বিষয় বুঝতে পারছেন কি? এটার মানে হচ্ছে যে প্রতি সেকেন্ডের জন্য 1 হার্টজ করে বাড়তেছে এটি মানে, এবং দেখেন যে আপনি t এর মান যত বাড়বে এটার মানও ততই বাড়তেছে। স্যার ও জিজ্ঞেস করতেছে যে এটা যে টি আমি এখানে আমরা বুঝবো কি করে যে 1 হার্টজ টি মিন করে টি কি সময় বোঝায়, এর জন্যই তো। তো এখানে স্পেসিফিক কেন স্পেসিফিক নাকি হচ্ছে এটা বাড়তেও পারে 2 করে 3 করে? তো অবভিয়াসলি কিন্তু প্লাস টি দেয়া আছে, টি তো অবশ্যই বাড়বে। এগুলো কি টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশন না, মানে টি এখানে ভেরিয়েবল তো, তাই না? টিটা তো ভেরিয়েবল, মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। টি এর মানটা যত হবে, টি এর মান বাড়া মানে আপনার এটাও অবশ্যই বাড়বে। লিনিয়ারিটি কথাটার মানে কি স্যার, যে ইউনিটে একবার কম যে ডিফারেন্সটা বাড়বে, কারণ 0 থেকে 1 হবে, প্রত্যেকবারই এই 1 ডিফারেন্সটাই বাড়বে। হ্যাঁ, এক এক করে তো বাড়তেছে, এই জন্য স্যার প্রত্যেকবার 5 সাইকেল 8 সাইকেল, মানে জিনিসটা হচ্ছে যে টি এর মান যাই হোক অত ইউনিট করে বাড়তেছে। 2t যদি হইতো সেক্ষেত্রে আমরা বলতাম যে 2 হার্টজ পার সেকেন্ড, তবে তো টি এর মান 1 হলে আমাদের এখানে হয়তো একটু টি এর মান 2 হলে ওই যদি চলতো, আর টি এর তো সে অনুযায়ী বাড়তেছে আর কি, সেটা বোঝানো হচ্ছে। স্যার হচ্ছে যে এক্সারসাইজ 1 হ্যাঁ এক্সারসাইজ 1 স্যার এটা আগে শিখ হ্যাঁ এক্সারসাইজ 1 করেন না, যেটা এই করে দিন দিয়ে কিছু মেয়ে স্যার এই ব্যাপারে এম এর ম্যাথের প্রবলেম। হ্যাঁ জি স্যার আচ্ছা, এম আমরা এটা শেষ করি, তারপরে ওখানে যাবো। হ্যাঁ লাস্টে আচ্ছা, এটা তো গতকাল দেখছি, তাই না?
আমাদের আসলে এই থিওরি নোট থেকে দেখেন যে আমাদের এই টপিকগুলোর মধ্যে এখান থেকে ম্যাথ দেখতে খুব সাথে থিওরি নোট আছে। থিওরি নোটটা খুব বেশি জোর দিব না, আমরা ম্যাথটা কমিয়ে দেব। আচ্ছা, তো দেখেন যে এখানে একটা ম্যাথ দেখি যে এখানে আমাদের অ্যাঙ্গেল মডুলেটেড সিগন্যাল ডিসক্রাইব বাই, মানে এখানে আমাদের অ্যাঙ্গেল মডুলেটেড সিগন্যালের ইকুয়েশন দেয়া আছে এবং আমাদেরকে বলছে যে ম্যাথের সিগন্যালের ইকুয়েশনটা বের করো। কি বলছে যে ম্যাথের সিগন্যালের ইকুয়েশন বের করো, ঠিক আছে? তো এখানে বলা আছে kp এর মান দেওয়া আছে 10, kf এর মান দেওয়া আছে 10 পাই 10 পাই এবং বলেছে যদি আমরা pm কে কনসিডার করি তাহলে ম্যাথের ইকুয়েশনটা কি হবে, যদি fm কনসিডার করি তাহলে ম্যাথের ইকুয়েশনটা কি হবে। দেখেন যে বিষয়টা খুবই সোজা, কারণ কি যে আমরা pm সিগন্যালের ইকুয়েশন জানি, তাই না? আমরা তো pm সিগন্যালের ইকুয়েশন জানি। তো এখন এই pm সিগন্যালের ইকুয়েশন জানি, তার সাথে গিভেন ইকুয়েশনটা কম্পেয়ার করলে আমাদের ম্যাথের ইকুয়েশনটা চলে যাবে। বুঝে গেছে? জাস্ট এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড, তাই না? এটার সাথে আপনি এটা গিভেন ইকুয়েশন সেটা তুলনা করেন। এই টার্মের সাথে আপনি প্রদত্ত ইকুয়েশনটা তুলনা করলে দেখতে পাবেন যে kp m of t এই টার্মের মান কত? এই টার্মের মান হচ্ছে 0.1 sin a/3 পাই, তাই না? এখান থেকে আমরা সহজেই বলতে পারি যেহেতু kp এর মান 10, তার মানে m of t এর ইকুয়েশন হবে 0.01 sin 10^3 পাই। মানে এখানে kp m of t, এখানে kp যদি রাখি সেক্ষেত্রে তার মান হবে 0.1 sin এত এবং 10 দ্বারা বোথ সাইডকে ভাগ করলে আমরা লিখতে পারি যে m of t এর মান হচ্ছে 0.01 sin 10^3 পাই। মানে মোট কথা আমরা এইটার মান হচ্ছে ইকুয়াল টু kp m of t। আমি বোর্ডে লিখে দেখাই যে আমাদের kp m of t এই অংশটুকুর মান হচ্ছে 0.1 sin 10^3 বাই t। দুটো সমান, কেন বুঝতে পারছেন তো? হ্যাঁ, এবং এখান থেকে সহজে আমরা বলতে পারি যেহেতু kp এর মান 10, এখানে 0.1 sin 10^3 বাই t, এবং এখান থেকে আমরা সহজে বলতে পারি যে m of t এর ইকুয়েশন হবে 0.01 sin 10^3 বাই t। ওকে, আচ্ছা এটা ইজি আছে। এরপর বলছে যে fm এর যদি fm কনসিডার করে আমাদেরকে ইয়া বের করতে বলছে, হ্যাঁ fm কনসিডার করে। এবার যদি fm যদি কনসিডার করি হ্যাঁ এটা তো বুঝতে পারলেন যে ইজি বুঝলেন। আর fm যদি কনসিডার করি তাহলে আমরা fm সিগন্যালের ইকুয়েশন কি জানি, যে আমরা জানি যে fm সিগন্যালের ইকুয়েশন হচ্ছে এরকম ইকুয়াল টু a cos omega c3 প্লাস এখানে কি ইন্টিগ্রেশন, কার ইন্টিগ্রেশন m of t ম্যাথের সিগন্যাল, তাই না? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের, দেখেন যে আমাদের গিভেন ইকুয়েশনটা কি আছে। প্রদত্ত ইকুয়েশনটা হচ্ছে এরকম, প্রদত্ত ইকুয়েশনটা 10 10 cos এটা কত দেয়া আছে পরে 10 2 পাই * 10^6, মানে 2 পাই * 10^6 এটা হচ্ছে ওমেগা c এর মান, ঠিক আছে? এটা হচ্ছে ওমেগা c এর মান। আচ্ছা, এরপর হচ্ছে প্লাস বলা আছে কত 0.1 sin 10^3 পাই t। আর তার মানে এইটার মান হচ্ছে এটা সমান, তাই না? দেখেন এই ইন্টিগ্রেশনের রেজাল্ট হচ্ছে এটা, মানে kf ইন্টিগ্রেশন অফ দা মেসেজ সিগন্যাল, ঠিক আছে? মেসেজ সিগন্যাল কে ইন্টিগ্রেশন করলে আমরা পাচ্ছি হ্যাঁ কিও লিখতে পারি, কিও লিখতে পারি, ঠিক আছে? 0.1 sin 10^3 বাই t। আচ্ছা, একটা বিষয় খেয়াল করেন যে আমরা এখানে ইন্টিগ্রেশনের রেজাল্ট হিসেবে পাচ্ছি কি sin, তাই না? এখন কাকে ইন্টিগ্রেশন করলে sin পাওয়া যায় আপনারা জানেন, cos কে ইন্টিগ্রেশন করলে sin পাওয়া যায়। তার আমরা ধরে নিতে পারি যে অ্যাজিউমিং m of t মানে ম্যাথের সিগন্যাল হচ্ছে cos, আমরা ধরে নিতে পারি, তাই না?
কারণ আমরা জানি যে অবশ্যই cos b ইন্টিগ্রেশন করলে sin পাওয়া যাবে, যেহেতু আমাদের ইন্টিগ্রেশনের রেজাল্ট sin, আমরা ধরে নিতে পারি যে আমাদের ম্যাক্সিমাম হচ্ছে cos ফাংশন। তাহলে আমরা এখান থেকে ব্যাক ক্যালকুলেশন করে আমরা বলতে পারি যে m অফ t এর মান কত, তাই না? আচ্ছা, এখন দেখেন যে তাহলে আমাদের ইন্টিগ্রেশন রেজাল্ট আমরা জানি, হ্যাঁ? এখন আমরা ইন্টিগ্রেশনটা করি, আমরা ধরে নিচ্ছি যে আমাদের ম্যাক্স সিগন্যালটা হচ্ছে, আমরা ধরে নিচ্ছি যে ম্যাক্স সিগন্যালটা হচ্ছে এইটা। আমরা a এর মানটা শুধু জানি না, হ্যাঁ? আমরা ধরে নিতে পারি যে ম্যাক্স সিগন্যালের ইকুয়েশন হচ্ছে এইটা, কারণ কি যে cos কে ইন্টিগ্রেশন করলে sin পাওয়া যায়। আচ্ছা, তো ধরে নিচ্ছি যে ম্যাক্স সিগন্যালের ইকুয়েশন এটা। আচ্ছা, এখন আমরা ইন্টিগ্রেশনটা করে ফেলি। তাহলে এখন দেখেন যে যদি আমরা ইন্টিগ্রেশন যদি করি তাহলে কি পাবো, যে এখানে kf এর মান হচ্ছে 10 পাই, ঠিক আছে? am cos 10 পাই। আচ্ছা, দেখেন যে এখানে am টা তো কনস্ট্যান্ট, আমরা এভাবে লিখতে পারি যে 10 পাই am। আচ্ছা, এরপর আমরা লিখতে পারি এভাবে cos পাই t। এখন দেখেন যে cos t ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে, sin পাওয়া যাবে। cos t ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে sin 10 পাই। আর নিচে ভাগ হবে কি দ্বারা, আর্গুমেন্ট দ্বারা ভাগ হবে, তাই না? এখানে আর্গুমেন্ট দ্বারা কি না ভাগ হবে। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি ইনিশিয়াল কন্ডিশন -∞ তে আমাদের রেজাল্ট হচ্ছে 0, হ্যাঁ? তার মানে এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের রেজাল্ট, এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের রেজাল্ট। এই ইন্টিগ্রেশনের রেজাল্ট আসলে কার সমান, ইন্টিগ্রেশনের রেজাল্ট আসলে এই 0.1 sin এটার সমান, তাই না? তাহলে লিমিট বসাবো, লিমিট আমি ধরে নিচ্ছি যে আমাদের -∞ অর্থাৎ ইনিশিয়াল কন্ডিশনের রেজাল্ট হচ্ছে 0, হ্যাঁ? -∞ ইন্ডিকেট করে ইনিশিয়াল কন্ডিশন, তার মানে তাহলে সব উপরে তো 3 হবে না, হ্যাঁ উপরে কি 3 হবে? হ্যাঁ, আমরা ধরে নিচ্ছি যে -∞ তে তার ইনিশিয়াল কন্ডিশন, সেখানে রেজাল্ট হচ্ছে 0, ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0 ধরে নিচ্ছি। তো এখান থেকে আমরা বলতে পারি যে এটার ভ্যালু কত আসবে, তাহলে আমরা বলতে পারি যে m এর মান কত আসছে। তাহলে দেখেন m এর মান আসছে হচ্ছে 10। কেন, যে দেখেন যে আমরা লিখতে পারি যে দেখেন যে এটা কম্পেয়ার করেন যে 5 কাটা এখানে তাহলে কত আসছে 100, তাই না? মানে m ওভার 100, m ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু কত 0.1, মানে এই টার্ম ইকুয়াল টু এই টার্ম m ডিভাইডেড বাই 100 কত, তাহলে 0.1, তার মানে m এর মান কত আসছে 10। তার মানে আমাদের ম্যাসেজ সিগন্যাল ইকুয়েশন কত আসছে 10 sin 10⁻³ বাই ইজি। আমি আর কি এখানে আপনাদের এখানে বিষয় যে ইয়াটা লেখা আছে সেটা আর কি যদি খেয়াল করেন যে আমাদের এখানে fx সিগন্যাল ইকুয়েশন বের করতে হবে এবং fx সিগন্যাল কনসিডার করে মেসেজের বের করতে হবে, এবং এখানে আমাদের এই যে প্রদত্ত যে ইন্টিগ্রেশনের যে রেজাল্ট সেটা আমাদের ইকুয়েশনে দেয়া আছে, এবং কম্পেয়ার করে আমরা মেসেজ সিগন্যালের ইকুয়েশন বের করতে পারি যে কত, যে 10 cos 10⁻³ বাই t। আচ্ছা, এখান থেকে আর প্রশ্ন আছে এখন এক কোশ্চেন। আমাদের নেক্সট দেখেন যে এখানে আমাদেরকে ব্যান্ডউইথ নির্ণয় করতে বলছে। আচ্ছা, এটা কি তোলা হচ্ছে সবাই? বাম পাশে স্যার নিয়ে আসে, হ্যাঁ, বাম পাশে যেমন ইন্টিগ্রেশন আছে, আমি যদি ডাইরেক্ট নাম দিয়ে এরকম ভাবে ধরে নিচ্ছেন যে ম্যাচ সিগন্যাল cos θ আছে, আমি যদি ক্যালকুলেশন করতাম যে জায়গায় আছে শুধুমাত্র এই জায়গায় আছে ইন্টিগ্রেশন, আমি ডান পাশে নিয়ে পরে ডিফারেন্সিয়েশন সমস্যা সেমই আসে, তাহলে আমার ধরবো কেন? আচ্ছা
আপনি হয়তো কিছু একটা চিন্তা করতেছেন নিজে নিজে, বাট এখানে দেখেন যে বিষয়টা হচ্ছে সিম্পল, যে আমরা খেয়াল করতেছি যে এখানে একটা মেসেজের ইন্টিগ্রেশন হচ্ছে এবং মেসেজের ইন্টিগ্রেশনের রেজাল্ট হচ্ছে আপনার 0.1 sin 10⁵ মানে এইটার ভ্যালু ইকুয়াল হচ্ছে এটা, বুঝতে পারছেন? এই জন্য আমরা ধরে নিচ্ছি যে আমাদের যেহেতু এই ইন্টিগ্রেশনের রেজাল্ট হচ্ছে সাইন, আমরা ধরে নিচ্ছি যে মেসেজ সিগন্যালটা হচ্ছে এই আকারের হবে এবং সেখান থেকে আমরা উপর তো আর্গুমেন্ট তো সেম হবে কিন্তু তার অ্যাপ্লিকেশন কত হবে সেটা আমরা জানি না। তখন আমরা দুই পাশে কম্পেয়ার করে দেখতে পাচ্ছি, ইন্টিগ্রেশন রেজাল্টের সাথে কম্পেয়ার করে দেখতে পাচ্ছি যে m এর মান হচ্ছে 10, বুঝছেন? মানে এখানে ইন্টিগ্রেশন রেজাল্ট আমরা জানি যে ইন্টিগ্রেশনের আর্গুমেন্টটাকে ডিভাইড করতে হবে ইন্টিগ্রেশন রেজাল্টের সাথে এবং আমরা ফাইনালি পাচ্ছি যে m/100 ইকুয়াল টু হচ্ছে 0.1। ওই পাশে দেখেন উপরে একটা সাইন আছে এবং আমরা লিখতে পারি যে m/100 এটার মান হচ্ছে 0.1, সেখান থেকে বলতে পারি m ইকুয়াল টু 10। মুছে দিব। ওকে, তাহলে অ্যাঙ্গেল মডুলেশনের জন্য ব্যান্ডউইডথ হচ্ছে ইকুয়াল টু 2 ইনটু বিটা প্লাস 1 ইনটু ওমেগা এস, তাই না? তো দেখেন যে এখানে এটা ছাড়া আমরা এভাবে জিনিসটা লিখতে পারি কিন্তু 2 ইনটু বিটা ওমেগা এম প্লাস ওমেগা এম, এবং আমরা এই জিনিসটাকে এভাবে প্রকাশ করতে হবে 2 ইনটু ডেল্টা ওমেগা প্লাস ওমেগা এম, কারণ এই যে বিটা মানে মডুলেশন ইনডেক্স, এই দুটো জিনিসের রেশিও যে ডেল্টা ওমেগা এবং ওমেগা এম এর রেশিও। তো যার কারণে আমরা লিখতে পারি যে ডেল্টা ওমেগা ইকুয়াল টু বিটা ওমেগা এম, ঠিক আছে? তো আমরা ব্যান্ডউইথকে দুইভাবে প্রকাশ করতে পারি অ্যাঙ্গেল মডুলেশনের ক্ষেত্রে, যে ব্যান্ডউইথ ইকুয়াল টু 2 into delta omega into omega m অথবা ব্যান্ডউইথ ইকুয়াল টু 2 into beta plus 1 omega m। এটা কিন্তু রেডিয়ান ফ্রিকোয়েন্সিতে আমাদের মানটা আসছে, ঠিক আছে? রেডিয়ান ফ্রিকোয়েন্সিতে মানটা আসছে। অথবা আমরা এটাও প্রকাশ করতে পারি এভাবে যে ব্যান্ডউইথ কে এভাবে প্রকাশ করতে পারি অবশ্যই, মানে অ্যাঙ্গেল মডুলেশনের ক্ষেত্রে 2 into beta plus 1 into fm, তখন আমাদের ফ্রিকোয়েন্সিটা আমরা হার্টজে প্রকাশ করব এবং এভাবে প্রকাশ করতে পারি ব্যান্ডউইথ ইকুয়াল টু 2 ইনটু ডেল্টা এফ প্লাস এফএফ। মানে আমাদের এফএফকে খেয়াল করে দেখেন যে আমাদের ব্যান্ডউইথকে আমরা আমাদের নির্ণয় করতে হলে দুটো মান লাগবে, একটা বিটার মান লাগবে এবং ওমেগা এম এর মান লাগবে, অথবা ডেল্টা ওমেগা এবং ওমেগা এম লাগবে, ঠিক আছে? দুটো মান জানা হলে আমাদের ব্যান্ডউইথ বের করা হবে। তো আমাদের এই ম্যাথটা হচ্ছে ব্যান্ডউইথ বের করা সম্পর্কিত, যে আমাদের এখানে একটা ইকুয়েশন দেয়া আছে এবং এই ইকুয়েশন থেকে ব্যান্ডউইথ বের করতে বলছে। তার মানে ব্যান্ডউইথ বের করার জন্য আমাদের ডেল্টা ওমেগা লাগবে এবং ওমেগা এম এর মান লাগবে, ঠিক আছে? ডেল্টা ওমেগা এবং ওমেগা এম এর মান জানা গেলে আমাদের ব্যান্ডউইথ বের করা সম্ভব। আচ্ছা, তাহলে এই সূত্রটা কি আগে পড়া হয়েছিল? কোনটা? তাহলে কি এটা তো একই যে উপরটা সেটা গেছে 2 ইনটু বিটা প্লাস 1 ওমেগা এম। হ্যাঁ, আর স্যার ডেল বিটা সমান ডেল্টা ওমেগা বাই ওমেগা এম, এটা স্যার না এটা দেখাই নেই। এটা হচ্ছে বিটাকে আমরা এই দুটো রেশিও করে প্রকাশ করতে পারি। স্যার ডেল্টা ওমেগা হচ্ছে d5/dt, এটা জানো স্যার? হ্যাঁ, ডেল্টা ওমেগা হচ্ছে d5/dt, এটা ম্যাক্সিমাম, আর বিটা হচ্ছে পাই এর সর্বোচ্চ মান। এটা অ্যাঙ্গেল মডুলেশন। আচ্ছা, আচ্ছা, তো দেখেন যে তুলে নিই স্যার।
দেয়া আছে ইকুয়েশনটা কি এই ইকুয়েশনটা হচ্ছে 10 cos 2y divided by 8 প্লাস এই অংশটুকু তাই না তো দেখেন যে আমরা কিন্তু বলতে পারি যে আমাদের এখান থেকে বিটা এর মান কিভাবে নির্ণয় করতে হবে ডেল্টা ওমেগা বাই ওমেগা m দ্বারা তাই না আচ্ছা এটা তাহলে মুছে দেই বুঝলাম দেখেন দেখেন যে এখানে আমাদের প্রশ্ন কি দেয়া আছে যে আমাদের অ্যাঙ্গেল ফর্মুলেশনের ইকুয়েশন ইকুয়াল টু হচ্ছে 10 cos তারপরে 8t plus 200 cos 2y into 2y into 10 to 3 আচ্ছা দেখেন যে আমরা সহজেই বলতে পারি যে এইটা হচ্ছে আমাদের ওমেগা c এর মান এটা হচ্ছে আমাদের কি phi of t এর মান তাই না তার মানে এখানে ওমেগা c হচ্ছে 2y into 10 to the 8 আর phi of t ইকুয়েশন হচ্ছে 200 cos তার মানে আমরা জানি যে ডেল্টা ওমেগা হচ্ছে কি ডেল্টা ওমেগা হচ্ছে এটা ডিফারেন্সিয়েশনের সর্বোচ্চ মান তাই না সর্বোচ্চ মান ডিফারেন্সিয়েশনের সর্বোচ্চ মান এখন ডিফারেন্সিয়েশনের সর্বোচ্চ মান কি হবে ডিফারেন্সিয়েশনের সর্বোচ্চ মান হবে আমাদের কি তার আগে অবশ্যই ডিফারেন্সিয়েশন করতে হবে তো আমাদের এটা ডিফারেন্সিয়েশন কি হবে যে 5 প্রাইমের মান কত হবে -200 হ্যাঁ আমি একটু সহজে এটা দেখে বলতে পারি এটা ডিফারেন্সিয়েশনটা কিন্তু করা লাগছে না তাই না 200 এর সাথে আমাদের এটার আর্গুমেন্টটা গুণ হবে মানে এটার এই 2 পাই ইনটু 3 গুণ হবে তাই না মানে 200 গুণন 2 পাই ইনটু রেডিয়ান পার সেকেন্ড আমরা দেখে বলতে পারি আমাদের কিন্তু ডিফারেন্সিয়েশনটা কিন্তু করাটা লাগবে না তাই না ইজি কিন্তু যে 200 এর সাথে এটা গুণ হবে আবার কিন্তু সাথে t থাকবে না কিন্তু t ফাই কিন্তু টাইম ডিপেন্ডেন্ট বুঝাবে কিন্তু t থাকবে না কিন্তু 200 গুণন 2 পাই ইনটু 3 আচ্ছা এটা হচ্ছে আমাদের ডেল্টা ওমেগার মান আর ওমেগা এর মান কত দেখেন যে ওমেগা এর মান কত আর আমরা জানি যে phi of t এই ইকুয়েশনটা হচ্ছে মেসেজ সিগন্যালের সাথে রিলেটেড তাই না এই ইকুয়েশনটা কি মেসেজের সাথে রিলেটেড তার মানে phi of t এর যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে আমাদের মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি এটার সাথে সম্পর্ক আছে কার মেসেজ সিগন্যালের যার কারণে এখানে যে ফ্রিকোয়েন্সিটা আছে এটাই হচ্ছে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি তার মানে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি কত হবে 2 পাই 10 to the 3 রেডিয়ান পার সেকেন্ড তার মানে এখন দেখেন যে বিটা কত হবে বিটা হচ্ছে ডেল্টা ওমেগা এবং ওমেগা এম এর রেশিও তার মানে বলতে পারি 200 2 পাই 10 to the 3 divided by 3 মান ইকুয়াল টু হচ্ছে 200 আচ্ছা তবে একটা বিষয় খেয়াল করে দেখেন এই বিটার মান যে 200 এটা কিন্তু সহজেই আমরা এখান থেকে বলে দিতে পারি দেখেন যে 200 হচ্ছে আমরা জানি যে phi of t এর সর্বোচ্চ মান হচ্ছে বিটা বিটা হচ্ছে phi of t এর সর্বোচ্চ মান তো এখান থেকে দেখতে পারি যে phi of t এর ম্যাক্সিমাম হচ্ছে 200 বুঝা গেছে আচ্ছা তো আমরা বিটাকে ডেল্টা ওমেগা ওমেগা এর রেশিও থেকেও বের করতে পারি যে দুটোর রেশিও করলে আমরা বিটার মান হচ্ছে 200 আচ্ছা এখানে আমরা ব্যান্ডউইথ বের করব তাহলে দেখেন যে ব্যান্ডউইথ কত হচ্ছে ব্যান্ডউইথ ইকুয়াল টু 2 into beta plus 1 omega m এখানে বিটার ভ্যালু হচ্ছে 200 স্যার ডেল ওমেগা যখন বের করছেন তখন সাইন আসে ওই সাইনের মানটা স্যার 1 ধরেছে হ্যাঁ যখন রিজালুশন গুলোতে সাইন আসে স্যার ওই না আমরা সাইনের মান 1 ধরে নেই নাই তো দেখেন যে ডিফারেন্সিয়েশনের সর্বোচ্চ মানটা নিছি সর্বোচ্চ মান ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যাবে সেটা লিখি দেখেন যে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যাবে -200 into sin
সাইন। ঠিক আছে, আর এইটা কি এই 5 প্রাইমের সর্বোচ্চ মান হচ্ছে এটা, তাই না? এটা এখানে লিখে দিচ্ছি, বুঝলেন? জি স্যার, এটা আচ্ছা, এখন দেখেন যে ওমেগা এটা হচ্ছে 2 পাই। আচ্ছা, এটা যেটা রেজাল্ট আছে সেটা হচ্ছে আমাদের উত্তর। হ্যাঁ, মানে এটা কত আসছে অ্যাপ্রক্সিমেটলি 8.04 পাই রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ব্যান্ডউইথ। আচ্ছা, এরপরে দেখেন যে একটা বিষয়, যেখানে নিচে একটা লাইন লেখা আছে, এই পদ্ধতি কি বুঝতে পারছেন সবাই? ইজি কিন্তু। আচ্ছা, এরপর দেখেন যে এখানে লেখা আছে যে বিটার ভ্যালু 1 এর থেকে অনেক বড়। বিটার মান কত আছে আমাদের এখানে 200, তাই না? বিটার মান যদি 1 এর চেয়ে বেশ বড় হয় তাহলে আমরা অ্যাপ্রক্সিমেটলি ব্যান্ডউইথ কে এভাবে প্রকাশ করতে পারি যে ব্যান্ডউইথ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 2 ডেল্টা ওমেগা, যদি বিটার ভ্যালু 1 এর চেয়ে বেশ বড় হয়। দেখেন যে আমাদের ব্যান্ডউইথের ইকুয়েশনটা কেমন, যে ব্যান্ডউইথের ইকুয়েশনটা হচ্ছে 2 বিটা প্লাস 1 ওমেগা f, তাই না? তো এখন দেখেন যে বিটা যদি 1 এর থেকে যদি বেশ বড় হয় তাহলে আমরা অ্যাপ্রক্সিমেটলি জিনিসটাকে কিভাবে লিখতে পারি? 2 বিটা ওমেগা f, তাই না? 1 এর থেকে অনেক বড় হলে বিটা, তাহলে আমরা লিখতে পারি একটাকে নেগলেক্ট করে লিখতে পারি 2 বিটা ওমেগা f। এবং আমরা জানি এটার মান হচ্ছে ইকুয়াল টু, মানে বিটা ওমেগা f ইকুয়াল টু কত? ডেল্টা ওমেগা, তাই না? এজন্য আমরা ব্যান্ডউইথ কে বিটার ভ্যালু যদি 1 থেকে যদি বড় হয় অনেক, বিটা যদি 1 থেকে অনেক বড় হয় সেই ক্ষেত্রে ব্যান্ডউইথ কে অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারি ব্যান্ডউইথ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু হচ্ছে 2 ডেল্টা ওমেগা, মানে আমাদের ফ্রিকোয়েন্সি ডিভাইডেশনের দ্বিগুণ হচ্ছে ব্যান্ডউইথ। ঠিক বুঝতে পারছেন? মানে আমাদের বিটা মান যদি 1 এর থেকে বেশ বড় হয় তাহলে অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারি ব্যান্ডউইথ ইকুয়াল টু 2 বিটা ওমেগা m, এবং আমরা জানি বিটা ওমেগা m ইকুয়াল টু হচ্ছে ডেল্টা ওমেগা, এবং যার কারণে আমরা বলতে পারি বিটা 1 এর থেকে বেশ বড় হলে ডেল্টা ওমেগার দ্বিগুণ হচ্ছে ব্যান্ডউইথের মান। ঠিক আছে, তো এইজন্য এখানে লেখা আছে যে লাস্টে যে যেহেতু বিটা 1 এর থেকে বেশ বড়, বিটার মান হচ্ছে 200, তো আমরা অ্যাপ্রক্সিমেটলি আমরা ব্যান্ডউইথ লিখতে পারি ডেল্টা ওমেগার দ্বিগুণ, অর্থাৎ ডেল্টা ওমেগার দ্বিগুণ করলে আমরা লিখতে পারি ব্যান্ডউইথ হচ্ছে 8 পাই ইনটু 10⁵। দেখেন যে ডেল্টা ওমেগার মান কত? 4 পাই, তাই না? এটাকে দ্বিগুণ করলে লিখতে পারি 8 পাই টু 10⁵ রেডিয়ান পার সেকেন্ড, অথবা এটাকে হার্টজে প্রকাশ করলে লিখতে পারি 400 কিলোহার্টজ। আর এই মানটাকে যদি আমরা 2 পাই দ্বারা যদি ভাগ করি তাহলে লিখতে পারবো কত? এটার মান আসবে 4 পাই 400 কিলোহার্টজ। ওকে, বিটার মান 1 এর থেকে বড় এর জন্য একটা ইয়া পেলাম, তাই না? এটা হচ্ছে ওয়াইড ব্যান্ড অ্যাঙ্গেল মডুলেশন। ওয়াইড ব্যান্ড অ্যাঙ্গেল মডুলেশন, তো বিটার মান 1 এর থেকে বেশ বড়, এর জন্য আমরা ব্যান্ডউইথ কে অ্যাপ্রক্সিমেটলি কিভাবে লিখতে পারি? ব্যান্ডউইথ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 2 ডেল্টা ওমেগা। আর বিটার মান যদি 1 এর থেকে যদি বেশ ছোট হয় তাহলে দেখেন যে এই ইকুয়েশনটাকে আমরা তখন কিভাবে প্রকাশ করতে পারি? বিটা যদি 1 থেকে বেশ ছোট হয় তাহলে অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারি কি? 2 ওমেগা m, তাই না? বিটা 1 এর থেকে বেশ ছোট হলে আমরা লিখতে পারি ব্যান্ডউইথ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 2 ওমেগা m। তখন আমরা এটাকে বলতে পারি আমরা ন্যারো ব্যান্ড অ্যাঙ্গেল মডুলেশন। এবং ব্যান্ডউইথ তখন অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 2
মানে বিটা 1 থেকে অনেক বড় হলে ওয়াইড ব্যান্ড অ্যাঙ্গেল মডুলেশন, বিটা 1 থেকে বেশ ছোট হলে ন্যারো ব্যান্ড অ্যাঙ্গেল মডুলেশন। এবং এই কেসের জন্য আমরা লিখতে পারি যে ব্যান্ডউইথ ডেল্টা ওমেগার দ্বিগুণ, এবং এই ক্ষেত্রে আমরা লিখতে পারি ব্যান্ডউইথ ম্যাসেজ ফ্রিকোয়েন্সির দ্বিগুণ। তো এই জিনিসটা দেখানোর কারণ হচ্ছে যে এই রিলেটেড একটা ম্যাথ আমরা দেখব, খুব সিম্পল ম্যাথ প্লাস গুণ করার ম্যাথ, ঠিক আছে? স্যার এক্সামে কি স্যার মানে ফিগার সেন্স করে আসবে নাকি মানে এরকম? এক্সামে আমরা ক্লাসে যা যা পড়াচ্ছি সেই রিলেটেড সেমই দিয়ে এখানে কিছু স্টুডেন্ট আছে যারা আসলে চিন্তা করে যে একদম ফিগার সহ জিনিসটা কিন্তু একদমই উচিত না, ঠিক আছে? ফিগার সহ করলে আপনি পরীক্ষায় গিয়ে অবশ্যই ধরা খাবেন, মানে ফিগার সেন্স করে দেন সমস্যা নেই। অঙ্ক সব মুখস্থ করে দেখা যাচ্ছে এরকম স্টুডেন্ট আমি দেখেছি, ঠিক আছে? তারা দেখা যায় যে ক্লাসগুলো যে সংখ্যাটা লেখা আছে পরীক্ষা খাতাতে তো সেই একই সংখ্যা লিখে উত্তর দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু মার্ক কাটা যাবে। আচ্ছা, এরপর দেখা যায় একটা ম্যাথ আছে, ম্যাথটা খুবই সহজ। বলা আছে যে a 20 megahertz carrier is frequency modulated by a sinusoidal signal such that the maximum frequency deviation is 100 kHz. Determine the modulation index and the approximate bandwidth of the FM signal. If the frequency of the modulating signal is 1 kHz, 100 kHz and 500 kHz. এখানে বলা আছে মেসেজ ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি হচ্ছে 20 মেগাহার্টজ, এবং বলা আছে মেসেজ সিগন্যালটা সাইনোসয়েডাল মেসেজ সিগন্যাল মানে সাইন ওয়েভ, এবং বলা আছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ডিভাইশন মানে ডেল্টা এফ বলা আছে 100 কিলোহার্টজ, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ডিভাইশনের মান বলা আছে 100 কিলোহার্টজ, এবং মডুলেশন ইনডেক্সের মান নির্ণয় করতে বলছে, এবং আমাদের অ্যাপ্রক্সিমেট ব্যান্ডউইথের মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে? যদি মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি 1 কিলোহার্টজ হয়, 100 কিলোহার্টজ হয় এবং 500 কিলোহার্টজ হয়, তিনটা ক্ষেত্রে আমাদেরকে কি নির্ণয় করতে বলছে? মডুলেশন ইনডেক্স এবং ব্যান্ডউইথ। এখন দেখেন যে আমাদের ডেল্টা এফ হচ্ছে ডেল্টা এফ এর মান কত? 100 কিলোহার্টজ, তাই না? এখন দেখেন যে আমরা বিটা এর মান তিনটা কেস, যে আমাদের মেসেজের ফ্রিকোয়েন্সি 1 কিলোহার্টজ, মেসেজের ফ্রিকোয়েন্সি 100 কিলোহার্টজ এবং মেসেজের ফ্রিকোয়েন্সি 500 কিলোহার্টজ। এখন বিটা আমরা কি জানি? বিটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভাইশন এবং মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি রেশিও, তাই না? বিটা হচ্ছে কি? যে বিটা হচ্ছে মডুলেশন ইনডেক্স ইকুয়াল টু হচ্ছে ডেল্টা ওমেগা বাই ওমেগা এন, অথবা এটাকে লিখতে পারি এভাবে অবশ্যই ডেল্টা এফ ওভার এফএম, তাই না? জি স্যার। এখানে আমাদের দেয়া আছে, প্রশ্নে দেয়া আছে কত? ডেল্টা এফ এর মান 100 কিলোহার্টজ। আচ্ছা, দেখেন যে প্রশ্ন 1 এর জন্য যখন মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি কত দেয়া আছে? 1 কিলোহার্টজ, তাই না? তো তখন আমাদের এফ এর মান কত? 1, তাই না? তো ডিভাইড করলে রেশিও করলে কি আসছে? বিটার মান 100 আসছে, তাই না? এটা একের থেকে বেশ বড় একটা সংখ্যা, তো আমরা এটাকে কনসিডার করতে পারি যে আমাদের ব্যান্ডউইথ তাহলে কি? ওয়াইড ব্যান্ড ব্যান্ডউইথ সমান 2 ইনটু ডেল্টা এফ, অ্যাপ্রক্সিমেটলি ব্যান্ডউইথ ডেল্টা এফ এর দ্বিগুণ মানে ইকুয়াল টু 2 ইনটু 100 ইনটু 10 টু দি পাওয়ার 3 মানে 200 কিলোহার্টজ, তাই না? বিষয়টা কিন্তু বেশ সোজা, যে বিটা হচ্ছে ডেল্টা এফ এবং এফএম এর রেশিও। আমাদের প্রশ্নে ডেল্টা এফ এর মান বলা আছে কত? 100 কিলোহার্টজ, হ্যাঁ? বলা আছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ডিভাইশন মানে ডেল্টা এফ ইকুয়াল টু 100 কিলোহার্টজ, এবং বলা আছে মেসেজ সিগন্যাল ফ্রিকোয়েন্সি প্রথম ক্ষেত্রে 1 কিলোহার্টজ। তো মেসেজ সিগন্যাল ফ্রিকোয়েন্সি 1 কিলোহার্টজ যদি বসাই তাহলে আমাদের দুটো রেশিও আসছে বিটা এর মান 100, এবং 100 সংখ্যাটা একের থেকে বেশ বড় হওয়ার কারণে আমরা অ্যাপ্রক্সিমেটলি ব্যান্ডউইথ লিখতে পারি ইকুয়াল টু 2 ইনটু ডেল্টা এফ, মানে আমাদের ব্যান্ডউইথ হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 200 কিলোহার্টজ, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রের উত্তর। এখানে লেখা আছে যখন এফএম 1 কিলোহার্টজ, বিটা হবে কত? 100, এবং এই ক্ষেত্রে আমরা ওয়াইড ব্যান্ড এফএম অর্থাৎ ওয়াইড ব্যান্ড মডুলেশন চিন্তা করলে ব্যান্ডউইথ, এখানে এফবি দ্বারা ব্যান্ডউইথ বোঝানো হচ্ছে, এফবি ইন্ডিকেটস করতেছে ব্যান্ডউইথ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 2 ইনটু ডেল্টা এফ ইকুয়াল টু 200 কিলোহার্টজ। রাইট সাইড থেকে দেখতে পাচ্ছেন সবাই?
স্পিড মানে এখানে আমাদের এফএম মেসেজ ফ্রিকোয়েন্সি 1 কিলোহার্টজ, তার মানে বিটা কত হবে 100, 100/1 100, এবং সেটা ওয়াইড ব্যান্ড মডুলেশন কনসিডার করলে আমরা লিখতে পারি আমাদের ব্যান্ডউইথ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 2 ডেল্টা এফ, অর্থাৎ সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি ডিভাইডারের দ্বিগুণ ইকুয়াল টু হচ্ছে 200 কিলোহার্টজ। আচ্ছা, এবার আমরা বি এবং সি এর জন্য লিখতে পারি যে বি এর জন্য আমাদের মেসেজ সিগন্যাল ফ্রিকোয়েন্সি বলতে কত 100 কিলো, তো আমাদের বিটা কত আসবে 1, কারণ 100 ডিভাইডেড বাই 100 আমাদের বিটার মান আসবে 1, এবং আমরা ব্যান্ডউইথ নির্ণয় করতে পারি কত 400 কিলোহার্টজ। মানে বিটা যেহেতু 1 এর সমান আমাদের এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করা লাগবে, যে আমরা লিখতে পারি যে ব্যান্ডউইথ ইকুয়াল টু 2 ইনটু বিটা 1 বিটা প্লাস 1 ইনটু এফএম। এর বিটার মান এবং এফএম এর মান হচ্ছে বসিয়ে দিয়ে আমরা ব্যান্ডউইথ পাচ্ছি কত 400। আর কেস নাম্বার 3 যেখানে আমাদের বিটার মান বলা আছে, সরি মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি বলা আছে 500, তো আমরা যদি রেশিও যদি করি তাহলে কি আসবে, এখানে যদি রেশিও যদি করা হয়, এখানে রেশিও করা আসলে 100 ডিভাইডেড বাই 500 কত আসবে 0.2, এবং 0.2 সংখ্যাটা 1 এর থেকে ছোট, আমরা ন্যারো ব্যান্ড মডুলেশন চিন্তা করতে পারি, এবং ন্যারো ব্যান্ড মডুলেশন চিন্তা করলে আমাদের ব্যান্ডউইথ অ্যাপ্রক্সিমেটলি মেসেজের দ্বিগুণ, ব্যান্ডউইথ অ্যাপ্রক্সিমেটলি মেসেজের দ্বিগুণ, এবং আসতে কত 500 কিলোহার্টজের দ্বিগুণ করলে আমরা পাচ্ছি 1000 কিলোহার্টজ অথবা 1 মেগাহার্টজ বলতে পারি। স্যার একের থেকে ছোট বলতে 0.9 হইলেও কি এই সূত্রটা পাবেন? মানে 1 এর থেকে বেশ ছোট হতে হবে আর কি, 0.9 তো 1 এর কাছে কাছে অ্যাপ্রক্সিমেটলি, মানে 0.7 0.8 0.4 তো একদম মাত্রা করে। রেঞ্জটা একদম কত করে এটা দেখেন যে শুরুতে একটা ইয়া লেখা আছে, এই যে এখানে একটা প্যারাগ্রাফ লেখা আছে when beta much less than 1, অর্থাৎ 1 থেকে বেশ ছোট, this is an NB অর্থাৎ narrow band angle modulated signal and its bandwidth is approximately equal to 2 megahertz. Usually a value beta less than 0.2 is taken to be sufficient to satisfy this condition. 0.2 থেকে যদি ছোট হয় ছোট মানে এই কন্ডিশনটা আমরা অ্যাপ্রক্সিমেট ব্যান্ডউইথটা অ্যাপ্লাই করতে পারবো যদি বিটার মান 1 এর থেকে বেশ ছোট হয়, মানে 0.2 থেকে ছোট হলে আমরা এটাকে ধরে নিতে পারি অ্যাপ্রক্সিমেটলি ব্যান্ডউইথ বের করার জন্য, অর্থাৎ 2 ওমেগা এম। সাইজে তো 0.2 ইয়ার্স মানে বসে পয়েন্ট ছোট বা 2 থেকে ছোট আর কি, সমান বা ছোট হবে না। পয়েন্ট সি হলে কখন মানে এটা হচ্ছে যে আপনি যদি সংখ্যা যদি বসান তাহলে অ্যাপ্রক্সিমেট ব্যান্ডউইথ এবং অ্যাকচুয়ালটার মধ্যে পার্থক্যটা কম থাকবে আর কি। যেমন আমরা এখানে উদাহরণ দেখছি যেটা যে দেখেন যে উদাহরণে একটা অঙ্ক করছি কিন্তু যে এখানে দেখেন যে 8.04 আর এখানে আছে 8, তাই না? তো পার্থক্যটা কম অনেক, ওই জন্য অ্যাপ্রক্সিমেটলি বলতে পারি যে ব্যান্ডউইথ হচ্ছে 400 কিলোহার্টজ বা এই সংখ্যাটা, ঠিক আছে? স্যার এটার মধ্যে যে ওমেগা এম লিখছেন না স্যার, সেই ইমেজটার মধ্যে ওমেগা এম সমান যেটা লিখছেন এক্ষেত্রে মেসেজ সিগন্যাল ফ্রিকোয়েন্সিতে আছে মানে হার্টজে। না স্যার এটার আগেরটা হ্যাঁ এই স্যার হ্যাঁ স্যার ওমেগা এম এর মানটা যে বের করছেন এটা কিভাবে বের করছেন? দেখেন যে আমাদের এখানে এই phi of t হচ্ছে মেসেজ সিগন্যালের সাথে রিলেটেড, তাই না? মানে phi of t এর যে ফ্রিকোয়েন্সি সেটা মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি। ওটাই মেসেজ সিগন্যাল করার সময় দেখা যায় ক্লাস করে আপনাদের এতক্ষণ যা যা পড়লাম সেই অনুযায়ী আপনি পড়া সম্ভব ইজি আছে, হ্যাঁ? এখানে একটা বেসিক্যালি আপনার এই মেসেজের ফ্রিকোয়েন্সি দেয়া আছে, মেসেজের ফ্রিকোয়েন্সি দ্বিগুণ এবং অর্ধেক করলে ব্যান্ডউইথ যে চেঞ্জ হবে সেটাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে? মানে একটা
যে দেখেন যে এখানে আমাদের বলেছে যে ফেজ মডুলেশন চিন্তা করে, ঠিক আছে, ফেজ মডুলেশন চিন্তা করে টোটাল দেখানোটা বিস্তারিত জাস্ট একবার বলে যাই যে খেয়াল করে দেখেন যে আমাদের বলা আছে যে একটা অ্যাঙ্গেল মডুলেটেড সিগন্যাল এই ইকুয়েশনে দেয়া আছে এবং বলছে যে এটাকে ধরে নিতে যে পিএম এর ইকুয়েশন, ঠিক আছে। এটা ধরে নিতে বলছে এটা হচ্ছে পিএম সিগন্যাল ইকুয়েশন এবং ম্যাসেজ সিগন্যাল ফ্রিকোয়েন্সি বলা আছে 1 কিলোহার্টজ এবং বলা আছে মডুলেশন ইনডেক্স এবং ব্যান্ডউইথ নির্ণয় করতে যদি এফএম দ্বিগুণ হয় এবং এফএম অর্ধেক হয়, মানে ম্যাসেজ সিগন্যাল ফ্রিকোয়েন্সি দ্বিগুণ এবং অর্ধেক হলে আমাদের ব্যান্ডউইথ এবং মডুলেশন ইনডেক্স বের করতে হবে। তো আমরা কিন্তু বিটার মান জানি, বিটার মান কিন্তু প্রশ্নেই দেয়া আছে, সেটা হচ্ছে বিটার মান হচ্ছে 3। আচ্ছা এখন দেখেন যে বিটার মান যেহেতু 3, আচ্ছা এখন একটা বিষয় যে আমাদের ব্যান্ডউইথ বের করতে হবে এবং মডুলেশন ইনডেক্স। এখন আমাদের প্রথম ক্ষেত্রে যে আমাদের মেসেজ সিগন্যাল ফ্রিকোয়েন্সি 1 কিলোহার্টজ, তো সেই ক্ষেত্রে আমাদের ব্যান্ডউইথ তাহলে কত হবে? এই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা পাচ্ছি যে 2 * β + 1 * fm, মানে বিটার মান হচ্ছে কত 3, আমরা পাচ্ছি ব্যান্ডউইথ ইকুয়াল টু 8 কিলোহার্টজ। যখন আমাদের মেসেজ সিগন্যাল ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 কিলোহার্টজ, তার জন্য আমরা ব্যান্ডউইথ পাচ্ছি 8 কিলোহার্টজ। এখন বলছে যে আমাদেরকে ব্যান্ডউইথ মান নির্ণয় করতে যখন মেসেজ এর ফ্রিকোয়েন্সি দ্বিগুণ হবে, মেসেজের ফ্রিকোয়েন্সি অর্ধেক হবে। হ্যাঁ, এখন মেসেজের ফ্রিকোয়েন্সি যদি দ্বিগুণ হয়, মেসেজের ফ্রিকোয়েন্সি যদি দ্বিগুণ হয়, বিটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, তাই না? বিটা ফিক্স থাকবে। হ্যাঁ, বিটা তো ফিক্স থাকছে, কারণ আমাদের দেখেন যে আমরা এই যে ইয়ার জন্য ফেজ মডুলেশনের ক্ষেত্রে আপনাদেরকে এটা আমরা করানো হয়নি যে আমরা যদি আমাদের মেসেজ সিগন্যাল যদি সাইন ওয়েভ হয়, ঠিক আছে, মেসেজ সিগন্যাল যদি সাইন ওয়েভ হয় তো সেই ক্ষেত্রে আমরা বিটাকে এভাবে প্রকাশ করতে পারি যে কেপি ইনটু এএম, ঠিক আছে। বিটার মান বিটাকে এভাবে প্রকাশ করতে পারি যে কেপি গুণন এএম, যেখানে এম টা হচ্ছে মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড আর কেপি টা হচ্ছে কনস্ট্যান্টের মান, ঠিক আছে। আমরা বিটা ইকুয়াল টু কেপি ইনটু এএম লিখতে পারি কোন ক্ষেত্রে? যদি আমাদের মেসেজ সিগন্যালটা সাইন ওয়েভ হয়। আচ্ছা, এবং এক্ষেত্রে বিটার মান কিন্তু চেঞ্জ হচ্ছে না। তারপর দেখেন যে বিটার মান মেসেজ সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে তাহলে বিটা চেঞ্জ হবে না। হ্যাঁ, সেক্ষেত্রে বিটা চেঞ্জ হবে। তো আমাদের মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে হবে যে এফএম মেসেজ সিগন্যাল ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলে বিটা চেঞ্জ হবে যদি এফএম হয়। মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলে খেয়াল করে শুনেন যে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলে বিটা গুলো চেঞ্জ হবে যদি এফএম সিগন্যাল হয়, আর পিএম সিগন্যালের ক্ষেত্রে বিটা গুলো চেঞ্জ হবে না। আর এইটা অ্যাপ্লিকেবল কোন ক্ষেত্রে? অ্যাপ্লিকেবল হচ্ছে যদি মেসেজ সিগন্যালটা সাইন ওয়েভ হয়, ঠিক আছে স্যার। মেসেজ সিগন্যালটা সাইন ওয়েভ হলে স্যার আমাদের কি ম্যাথের মধ্যে এরকম করে সূত্রগুলো থাকে, স্যার যদি আলাদা একটা পিএম বা কোনো একটা মানে সেফটি এর নাম স্যার হঠাৎ করে একটা সূত্র করে একটা আমাদের সবগুলো ফর্মুলা এখানে আসলে থিওরি নোটে দেয়া আছে। তাহলে আপনি ইন্ডিকেট করে দেন স্যার, আমরা তো মানে বুঝতে পারছি না হঠাৎ করে একটা নতুন নতুন সূত্র আসতেছে আমাদের এরকম লাগতেছে। যেমন স্যার কেপি ইনটু এম শুধুমাত্র সাইন থিটার জন্য, এটা স্যার আমরা দেখি না এখন। দেখেন যে এটা মানে যদি মেসেজ সিগন্যাল যদি সাইনোসয়েড হয়, তাহলে দেখেন এটা আমি দেখে দিচ্ছি। মেসেজ সিগন্যাল সাইনোসয়েড যদি হয় তবে সেই ক্ষেত্রে আমরা পিএম সিগন্যালের জন্য বিটা গুলো লিখতে পারি এভাবে যে কেপি ইনটু এএম, আর এফএম সিগন্যালের জন্য লিখতে পারি কি এফ এএম ওভার ওমেগা এম, ঠিক আছে। খেয়াল করে দেখেন আবার যে আমরা যদি ধরে নেই যে পিএম সিগন্যালের জন্য ইকুয়েশনটা হচ্ছে মেসেজ ইকুয়েশনটা হচ্ছে am sin ওমেগা m t এবং fm এর জন্য am cos ওমেগা m t, তবে সেই ক্ষেত্রে আমাদের কি লিখতে পারি যে pm এর জন্য আমরা বিটা লিখতে পারি kp am, আর fm এর জন্য লিখতে পারি kf am ওভার ওমেগা। আমি ইন্টারমিডিয়েট স্টেপগুলো দেখা বলতেছি না, ঠিক আছে, আপনারা সিম্পল ক্যালকুলেশন দেখে নিন। মানে আমাদের মেসেজ সিগন্যাল যদি সাইনোসয়েড হয়, আইদার সাইন বা কস সিগন্যাল হয়, ঠিক আছে, তাহলে আমরা pm এর জন্য বিটা ইকুয়াল টু এটা লিখতে পারি এবং fm এর জন্য বিটা ইকুয়াল টু লিখতে পারি kf am ওভার ওমেগা m। এখানে খেয়াল করে দেখেন যে kp ও কনস্ট্যান্ট ওমেগা m ও কনস্ট্যান্ট, আর এখানে fm এর ক্ষেত্রে এই টার্মগুলো কনস্ট্যান্ট, কিন্তু pm এর ক্ষেত্রে বিটা কিন্তু মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সির উপর নির্ভরশীল না। দেখেন যে pm এর ক্ষেত্রে
কেপি এবং এএম। কেপি হচ্ছে কনস্ট্যান্ট, এএম ও কনস্ট্যান্ট। কেপি হচ্ছে ফেজ মডুলেশনের কনস্ট্যান্ট এবং এএম টা হচ্ছে অ্যামপ্লিটিউড মেসেজ সিগন্যালের। আর এফএম এর ক্ষেত্রে বিটা কার উপর নির্ভরশীল, যে এফ এই কনস্ট্যান্টের উপর নির্ভরশীল, এএম মেসেজ অ্যামপ্লিটিউড, ওমেগা এম হচ্ছে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি। মানে এফএম সিগন্যালের ক্ষেত্রে আমাদের মেসেজ সিগন্যালটা যদি সাইনোসয়েড হয় তাহলে সেই ক্ষেত্রে ওমেগা এম মানে ফ্রিকোয়েন্সিটি পরিবর্তন হলে বিটাও চেঞ্জ হবে। বুঝে গেছে? তার মানে যেটা বুঝতে পারলাম যে আমাদের যে এখানে প্রশ্নে লেখা আছে, এখানে যে প্রশ্নে লেখা আছে বিটা চেঞ্জ হচ্ছে না, কারণ কি we see that the value of beta is independent of fm, অর্থাৎ মেসেজ সিগন্যালের উপর নির্ভরশীল না। স্যার যদি এরকম আরো সূত্র থেকে থাকে তাহলে স্যার একটু ব্রিফ করে আসলে পরে ভালো হতো, কারণ আমরা স্যার হঠাৎ করে দেখতেছি সব কিছু, তাহলে স্যার মানে আপনি বোঝা যাচ্ছে ঠিক, কিন্তু স্যার আমরা বুঝতে পারতেছি না দেখি ওই থেকে আসছে এই জিনিসটা। না এখানে দেখেন যে ফর্মুলাগুলো যদি সামারি করি, বেসিক্যালি ফর্মুলা আছে কি কি, যে ওমেগা আই এর ফর্মুলা আছে, পাই অফ টি এর ফর্মুলা আছে, d5/dt ফর্মুলা আছে, আর ডেল্টা ওমেগা ফর্মুলা আছে, তাই না? বিটা ফর্মুলা। হ্যাঁ। আচ্ছা আমরা এটা রিপিট এর পরে ক্লাস এর পরের অংশ এটা একটা সাম আপ করব। আমাদের এই ক্লাস নোটটা শেষ। আচ্ছা আমাদের এখানে বিপিলাতের বই থেকে কিছু এক্সারসাইজ সলিউশন করব, বাট সবগুলো দেখব না, ঠিক আছে? সবগুলো এক্সারসাইজ সলিউশন দেখব না, কিছু এক্সারসাইজ আমরা ক্লাসে দেখব। আজকে শেষ, আজকে থাকে থেকে কি করব? আজকে এরপর তো ক্লাস তো স্যার এটা কি সিলেবাসের নাম পাচ্ছেন? হ্যাঁ এটাই শেষ। আচ্ছা আমরা এখন একটা ম্যাথ, আচ্ছা এখানে একটা ম্যাথ দেখবো। আমরা অলরেডি এই টাইপের ম্যাথ শিখেছি, ঠিক আছে? এই টাইপের ম্যাথ অলরেডি শিখেছি, কিন্তু এখানে দেখেন যে কি দেয়া আছে, যাতে করে কি বেশি ছোট, ফন্টটা বড় করলে ভালো হয়। জুম করতে হবে, জমিন মাত্রা ওই লেখাগুলাই ছোট মূলত স্যার। আচ্ছা এখানে বিপিলাতের বই ডাউনলোড করা আছে আছে স্যার, ওই যে স্যার বিবিলাতি মডার্ন জি স্যার, স্যার আছে স্যার, এই যে স্যার, হ্যাঁ স্যার। নতুন জামাই ঠিক আছে? এটা 5.2.2 5.2.2 এটা আপনারা নিজেরা করতে পারবেন এখন, কারণ আমরা অলরেডি সব শিখে ফেলছি, ঠিক আছে? এই অঙ্কটা আপনাদের এখন করতে পারা উচিত, কারণ যত কিছু টার্ম আছে সব কিন্তু আমরা অলরেডি শিখেছি। যেমন এখানে একটা ইকুয়েশন দেয়া আছে, ঠিক আছে? একটা ইকুয়েশন দেয়া আছে, এই ইকুয়েশনের জন্য প্রথমটা শুধু আপনাদের জন্য নতুন, যে পাওয়ার দ্য মডুলার সিগন্যাল, বাট আপনারা কিন্তু এটা পাওয়ার কিন্তু শিখেছেন, তাই না? যে আমাদের পাওয়ার কি হয়, কোনো সিগন্যালের পাওয়ার হচ্ছে সিগন্যালের অ্যামপ্লিটিউড স্কয়ার ডিভাইডেড বাই 2। আচ্ছা তো এখানে আমাদের সিগন্যালের পাওয়ারটা নির্ণয় করাটা ইজি, যে এখানে 10 স্কয়ার ডিভাইডেড বাই 2 হচ্ছে এই সিগন্যালের পাওয়ার, ঠিক আছে? আর পরের যে অংশগুলো আছে এগুলো কিন্তু আমরা সহজেই বের করতে পারি, যে ডেল্টা এফ এর মান, ডেল্টা ফাই এর মান, ব্যান্ডউইথ, ঠিক আছে? এটা তো আর এর মান দেওয়া না। স্যার পাওয়া যাবে না এটা হচ্ছে সিগন্যালের পাওয়ার নির্ণয় করতে বলছে, ঠিক আছে? এই সিগন্যালের পাওয়ার হচ্ছে অ্যামপ্লিটিউড স্কয়ার ডিভাইডেড বাই 2, মানে কস ওয়েভের জন্য বা সাইনোসয়েডাল সিগন্যালের জন্য পাওয়ার হচ্ছে ইকুয়াল টু আমাদের a স্কয়ার, মানে আমাদের যে অ্যামপ্লিটিউড তার স্কয়ার ডিভাইডেড বাই 2। স্যার এটা কোনো সূত্র না, এটা সূত্র না স্যার। না সূত্র না, এটা হচ্ছে আপনার যদি আপনি cos ওয়েভ কে, ঠিক আছে, cos বা sin ওয়েভ কে যদি আপনি তার পাওয়ার নির্ণয় করেন, পাওয়ারের ইয়াটা কি, সংখ্যাটা কি? এই পাওয়ার সমস্যা অনেকভাবে দেওয়া যায়। এই সিগন্যালের পাওয়ার কিভাবে নির্ণয় করতে হবে? এই সিগন্যাল সিস্টেমস করতে পারেন না? আচ্ছা এই পাওয়ার নির্ণয় একটা সাইন ওয়েভের জন্য যে পাওয়ার নির্ণয় করাটা, এটা আমাদের বইয়ের শুরুর দিকে আছে, আমি একটু পর দেখে দিচ্ছি।
আপাতত এটা জেনে রাখেন যে এই পাওয়ার ইকুয়াল টু হবে 10 স্কয়ার ডিভাইডেড বাই 2 অর্থাৎ আমার কজ ওয়েভের যে অ্যামপ্লিটিউড তার স্কয়ার ডিভাইডেড বাই 2। হ্যাঁ বলেন যে সাইন ওয়েভ দাও কি হলো তাও সেম হবে। মানে সাইনোসয়েডের জন্য সাইন ওয়েভের জন্য আমরা একটা সিগন্যালের পাওয়ার হবে ওটার অ্যামপ্লিটিউডের স্কয়ার ডিভাইডেড বাই 2। আর বাকি যে অংশগুলো আছে তার কিন্তু আপনারা নিজেরা বের করতে পারেন, আপনারা নিজেরা এফর্টে করে দেখান। পরবর্তী যে অংশগুলো আছে এটা নিজেরা এখন করে দেখান। আচ্ছা আপনাদের প্রথমটা দিলাম বাট বি সি ডি ফার্স্ট আপনারা করে দেখান, ঠিক আছে? বি সি ডি করে দেখানো কিন্তু খুবই ইজি। ডেলের মান কত হবে স্যার? হ্যাঁ ডেলের মান কত হবে? হ্যাঁ এটা 50 ওয়াট লেখা যায়। আমরা এখান থেকে এখানে অ্যাজিউম করে দিই যে রেজিস্ট্যান্সের মানটা হচ্ছে 1। এই ক্ষেত্রে আপনাদের এই রেজিস্ট্যান্সের মান 1 কিন্তু অ্যাজিউম করে নিতে পারি, কারণ দেখেন যে আমাদের 10 স্কয়ার হচ্ছে আমাদের সিগন্যালের অ্যামপ্লিটিউড ডিভাইডেড বাই কত 2, তাই না? তাহলে তো স্যার তাহলে মডেলটা তাহলে তো স্যার ক্যারিয়ার পাবো মডুলেটেড ক্যারিয়ারের পাওয়ার এটা। কারণ ওই সূত্রগুলো আমরা অনুসারে ডেরিভেটিভ পাবো। হ্যাঁ ক্যারি পাওয়ার যে সূত্রগুলো হ্যাঁ ওগুলো আমরা ডেরিভেটিভ পাবো। না এটা এই রিলেটেড বিষয় তো আপনাদের ইয়ার ক্ষেত্রে মানে সিগন্যালস এন্ড সিস্টেমস কোর্সে এই রিলেটেড পড়াশোনা তো ছিল। সিগন্যালের পাওয়ার নির্ণয় করা বা সিগন্যালের এনার্জি নির্ণয় করা এই বিষয়গুলো কিন্তু আপনাদের কন্টিনিউয়াস সিগন্যাল আমাদের পড়ে ছিল, কিন্তু এরকম ডাইরেক্ট যে সূত্র আছে যে সাইনোসয়েড বলে তিনি মানে আপনাদের এই বইয়ের শুরুতে আছে দেখেন মানে এই সিগন্যালস এন্ড সিস্টেম বইয়ের শুরু থেকে এই বিষয়ে লেখা আছে। এই দেখেন সিগন্যাল এনার্জি এন্ড সিগন্যাল পাওয়ার, ঠিক আছে? আমরা কোন একটা সিগন্যালের পাওয়ারকে এভাবে নির্ণয় করব। এই যে সিগন্যালের পাওয়ারটা হচ্ছে ওই সিগন্যালের টাইম পিরিয়ডে মানে একটা টাইম ইন্টারভালের মধ্যে একটা নির্দিষ্ট টাইম ইন্টারভালের মধ্যে তার যে এভারেজ সেটা হচ্ছে আমাদের ওই সিগন্যালের পাওয়ার, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের সিগন্যালের পাওয়ারের ডেফিনিশন। এই রিলেটেড ডাইরেক্ট এই সূত্র দিয়ে করা হবে। হ্যাঁ এই রিলেটেড ম্যাথ আপনাদের কিন্তু ইয়াতে পড়ানো হবে। সিগন্যাল সিস্টেম the signal energy must be finished মানে এখানে এটা হচ্ছে আমাদের সিগন্যাল এনার্জি এবং সিগন্যাল পাওয়ার এই ক্যালকুলেশনগুলো আপনাদের কিন্তু সিগন্যালস এন্ড সিস্টেমস কোর্সে স্টাডি করানো হবে। তো এই দুটো ফর্মুলার অ্যাপ্লিকেশন এটাই বলতে চাচ্ছি আমি। হ্যাঁ আপনি যদি দুটো অ্যাপ্লাই যদি করেন তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো আপনারা বের করতে পারবেন।
স্যার এই ম্যাথটা করানো হয়েছে, কিন্তু স্যার আপনি যে শুরু দেখালেন টাইম পিরিয়ডের মাধ্যমে এইভাবে মানে ব্রডলি করানো হয়েছে। এরকমভাবে বলা যায় যে পিরিয়ডিক সিগন্যাল থাকলে তার অ্যামপ্লিটিউড স্কোর বাই 2 ডাইরেক্ট বের করা যায়, এরকম করে দেখানো হয় না। আসছে ভাই, কিন্তু আমাদের কোর্স থেকে ছাড়তে গেছে। আপনি তাহলে সাদিকুল বইতেও দেখতে পারেন। সাদিকুল বইতেও এই রিলেটেড চ্যাপ্টার আছে। সাদিকুল বইতে মানে সাদিকুল বইতে তো সাকিব 1 এর কোর্সে করানো হয়, তাই না? হ্যাঁ, সাদিকুল বইতে ওই যে এসি মানে সাকিব 2 কোর্সে যে করানো হয় ওইখানে আপনার এটা শেষের দিকে চ্যাপ্টারে আছে আপনার যে ওয়েগুলো মানে পাওয়ার রিলেটেড হ্যাঁ আপনার এই যে পাওয়ার ক্যালকুলেশনের একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টারের নাম্বারটা মনে নাই, বাট পাওয়ার ক্যালকুলেশনের চ্যাপ্টার আছে এসি পাওয়ারের চ্যাপ্টারে আপনারা পাওয়ার সম্পর্কে বিস্তারিত জানা পাবেন। মানে এই রিলেটেড আরো ডিটেইলস আপনারা ওই এসি পাওয়ারের যে চ্যাপ্টার সাদিকুল বুক সেখানে পাবেন। বের করুন আপনারা কাইন্ডলি আপনাদের সার্কিট 2 কোর্সের এসি পাওয়ারের যে চ্যাপ্টারটা সেটা ওই চ্যাপ্টারটা দেখতে পারেন, অথবা এখানে সিগন্যালস এন্ড সিস্টেমস কোর্সের যে সিগন্যাল পাওয়ারের যে অংশগুলো সেটাও এক্সপ্লোর করে দেখতে পারেন। আচ্ছা, আমাদের ওই অরিজিনাল অংশ আমরা চলে যাব। আচ্ছা, এখন অ্যানসার বের করতে পারছেন কি কেউ? অ্যানসার বের করা খুবই সহজ। 100 বের হইছে স্যার। দেখেন যে ডেল্টা ওমেগা বের করতে হবে ফার্স্টে, তাই না? এখন এখানে যে প্রশ্ন দেয়া আছে এটা কি 5t এর মান, তাই না? এটা হচ্ছে 5t এর মান, তাই না? মানে 5t ইকুয়াল টু হচ্ছে আমরা লিখতে পারি 0.1 sin 2000 বাই t। আমরা তাহলে 5 প্রাইমের মান কি লিখতে পারি? যে 5 প্রাইম হচ্ছে মানে এটা ডেরিভেটিভ হচ্ছে 0.1 2005 ইনটু cos। তার মানে ডেল্টা ওমেগা হচ্ছে কি? যে ডেল্টা ওমেগা হচ্ছে 200 পাই, তাই না? 0.1 এর সাথে এটা গুণ করব কত? 200। তার মানে ডেল্টা এফ হচ্ছে এটাকে আমাদেরকে ভাগ করতে হবে কত দ্বারা? 2 পাই দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি কত? 100, তাই না? এটা কি 100 হার্জ কে আকার মিলেছে? হাত তুলুন তো। এটা অন্যভাবে করা যায় না স্যার? অন্যভাবে করা যায় স্যার। কিভাবে? স্যার বিটার মান আছে স্যার, আর ওই এফএম হ্যাঁ, 5 তাও করা যায় অবশ্যই। বিটার সমস্যা তাও করা যাবে অবশ্যই। আচ্ছা, তারপর সি কি বলছে? ডেল্টা পাই নির্ণয় করতে হবে। তো ডেল্টা পাই এর মান কত? ডেল্টা পাই এর মান অবশ্যই কত? 0.1। এটা দেখি বলা যায়, এটা ক্যালকুলেশনের দরকার পড়ে না। আর ফাইনালি বলা আছে যে আমাদের ডি ব্যান্ডউইথ বের করতে বলছে। ব্যান্ডউইথটা বের করা খুবই সহজ। ব্যান্ডউইথ ইকুয়াল টু কত আসবে তাহলে? 2 ইনটু এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারি, অথবা 2 ইনটু এফএম বের করতে পারি। বিটার মধ্যে অনেক ছোট স্যার। হ্যাঁ, তার মানে ব্যান্ডউইথ অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারি 2 ইনটু এফএম মানে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত? স্যার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে এটাকে 2 পাই দ্বারা ভাগ করে 1000 স্যার। মানে 2 ইনটু 1000 ইকুয়াল টু 2000। ওকে, এটা আমাদের অ্যানসার। স্যার 0.1 এর বের করছেন ডেল 5 ম্যাক্সিমাম এটা হচ্ছে এই দেখেন ডেল ফাই এর ফাই অফ টি, এটা সর্বোচ্চ মান কত? 0.1। তার মানে স্যার বিটার মানটা একটু 0.1। হ্যাঁ, বিটার মান, হ্যাঁ মানে বিটা ইকুয়াল টু আমাদের ফাই অফ টি, ফাই এর সর্বোচ্চ মান না? বুঝলেন? বিটা হচ্ছে এই ফাই এর সর্বোচ্চ মান। ওকে, আচ্ছা, তাহলে কি ফেজ ডিভিয়েশনে কি বিটা বলা যায়? হ্যাঁ, ফেজ ডিভিশন হচ্ছে বিটা এর মান। বিটা স্যার ডেল 5 বলতে হচ্ছে স্যার d5 বাই dt। স্যার বিটা তো তাহলে স্যার ডেল ফাই এই সিম্বল আর এটা তো এক জিনিস না। ও জি স্যার, বুঝতে পারছি। এই সিম্বল আর এই সিম্বল মানে d5 বাই dt তো এক জিনিস না। ডেল সিম্বল আর ওই
ডিরাইভেটিভ সিম্বল সেম। আচ্ছা তাহলে স্যার ফেজ ডেভিয়েশন আর হলো আমাদের মডুলেশন দিয়ে দুইটা সেম হয়ে যাচ্ছে না? হ্যাঁ, ফেজ ডিভিয়েশন আর মডুলেশন কিন্তু সেম, মানে ম্যাক্সিমাম ফেজ ডিভিয়েশন ইকুয়াল টু হচ্ছে মডুলেশন ইনডেক্স। আচ্ছা এরপরে ফাইনাল একটা অঙ্ক, এটা আপনারা করতে পারবেন কেউ? দেখেন যে এখানে আমাদের দুইটা টার্ম আছে, দুইটা টার্ম আছে এবং এখানে বলছে যে আমাদেরকে 5.2.3 এটা রিপিট করতে এই চারটা কোশ্চেন অ্যানসার বের করতে বলছে এই ইকুয়েশনের জন্য। ঠিক আছে, এই ইকুয়েশনের জন্য এই চারটা মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো এটাও করা খুব ইজি, তো দুইটা যোগ করতে হবে। এটা যোগ করতে হবে। এটা করাও খুব ইজি। হ্যাঁ, এটা লিখে দিচ্ছি, আপনারা লিখে দেখেন। এখানে প্রথমে আসবে কত? স্যার ডিনোমিনেটর মাস্টার বলে দিতে স্যার। হ্যাঁ, স্যার ডিনোমিনেটর 3 নাম্বার এখানে 0.1 আসছে, তার তার কম থেকে স্যার। হ্যাঁ বিটার মান 1 থেকে কম থেকে স্যার। এটা আমার মার্চ থেকে সময় ব্যান্ডউইথ আমরা অ্যাপ্রক্সিমেটলি 2 ইনটু fn, এখানে লেট হয় 2008। এটা 5 স্কয়ার বাই 2। এখন কিন্তু পরের উত্তরটা বের করতেছি। ঠিক আছে, জি স্যার। এখানে ইকুয়েশনও চেঞ্জ হয়ে গেছে। সাইন 1000 বাই 3 প্লাস 10 সাইন 2000 বাই 3। ঠিক আছে, এখানে আমাদের পাওয়ারের মান কত আসবে? 5 স্কয়ার ডিভাইডেড বাই 2 অর্থাৎ 12.5। এখন দেখেন যে 5 অফ t এর মান কত? যে 5 অফ t এর মান হচ্ছে টোটালটা যোগ স্যার 5 t হচ্ছে 20 sin 1000 পাই t প্লাস 10 sin 2000 পাই। তো এখন আমরা বলেন যে এখান থেকে আমরা 5 প্রাইমের মান কি আসবে বলেন? ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই না? তো দেখেন যে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? যে এখানে 20 1000 পাই cos 1000 পাই পাই 10 into 2000 পাই into cos 2000 পাই। আচ্ছা এখন তাহলে ডেল্টা ওমেগা কি হবে? এটা সর্বোচ্চ মান, জি স্যার। তাই না? দেখেন যে এখানে দুইটা কস ফাংশন আছে, তাই না? জি স্যার। এই একটা কস ফাংশন আর এটা একটা কস ফাংশন। এটা সর্বনিম্ন যোগ করো। তো এদের সর্বোচ্চ হবে এদের ম্যাগনিটিউড গুলো মানে অ্যামপ্লিটিউড গুলো যোগফল, জি স্যার। তাই না? মানে আমাদের ডেল্টা ওমেগা হবে অ্যাকচুয়ালি 20 ইনটু 1000, মানে 1000 আছে নাকি 100 আছে? 1000 আছে না? মানে আমাদের স্যার দুইটাই তো সমান আসছে। 1000 পাই প্লাস 10 ইনটু 2000 পাই। 2000 পাই 10%। আর যোগ করলে কত আসছে তাহলে? স্যার 40000 পাই। হ্যাঁ 40000 পাই। 40,000 পাই। রেডিয়ান পার সেকেন্ড। তার মানে আমাদের ডেল্টা এফ কি আসবে? এটাকে 2 পাই দ্বারা ভাগ করলে, তাই না? 20,000 পাই। 20000। স্যার দুইটা যোগ করলাম কি জানেন স্যার? কারণ দেখেন যে এখানে দুইটা কস ফাংশন আছে, তাই না? এদের ম্যাক্সিমাম কখন? এদের ম্যাক্সিমাম হচ্ছে এই দুটো যোগফল। ঠিক আছে, এখানে আরো যদি থাকতো সেক্ষেত্রে তিনটা ইয়ার কস ফাংশনের যোগফল মানে আপনি যদি প্লট করেন তখন দেখবেন যে এদের সর্বোচ্চ হচ্ছে যখন নাকি এই দুটো একসাথে মিলিত হচ্ছে। হ্যাঁ, এটারও ম্যাগনিটিউড প্লাস হচ্ছে এটা ম্যাগনিটিউড, তো এইটা যোগ হচ্ছে, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ এই ফাংশনটার মান। এই পুরোটা সর্বোচ্চ মান হচ্ছে এই ভ্যালু প্লাস এই ভ্যালু। তো আমাদের মানে সর্বোচ্চ মানটা নেওয়া লাগবে, তো সর্বোচ্চ মান হচ্ছে
ডেল্টা ওমেগা হচ্ছে এই মানটা দুটো যোগ, এবং তাদেরকে যোগফলটাকে যদি আমরা 2 পাই দ্বারা ভাগ করি তাহলে ডেল্টা এফ এর মান পাওয়া যাচ্ছে। আচ্ছা তাহলে এখন আমরা ডেল্টা ফাই এর মান বলেন, ডেল্টা ফাই কত হবে তাহলে? ডেল্টা পাইটা 30 হবে না? হ্যাঁ ডেল্টা ফাই হবে 30 মানে 20 প্লাস 10 30 রেডিয়ান। একটা সাইন আর একটু কষ্ট থাকে স্যার। সেক্ষেত্রে তো আমাদের দুটো সাইন হবে, সাইনে চলল না। সাইন এগুলো যোগ হচ্ছে, তো আমাদের যোগ হলে তাদের সর্বোচ্চ হবে এগুলো সমান হবে স্যার। তাদের যোগফলের সমান। সাইন এবং কস হলো একই কথা সূত্র প্রযোজ্য হবে। আর ব্যান্ডউইডথ তাহলে কি হবে? সেম হবে তো? হ্যাঁ তখন বিয়োগ কি সেম হবে? হ্যাঁ ধরুন আপনি বিয়োগ মানে মোট কথা আপনি কোশ্চেন আসছে যে সাইন কস মিলিয়ে তাহলে কি হবে, যে দুটোরই অ্যামপ্লিটিউড যোগ হবে। ব্যান্ডউইডথ 40 আচ্ছা তাহলে ব্যান্ডউইডথ কি হবে? ব্যান্ডউইডথ হচ্ছে 2 ইনটু ডেল না না আমি বিটার মান জানো এখানে এখানে আপনি বলেন যে এফএম এর মান কত নিব বলেন তো? ম্যাক্সিমাম প্রাইস নিব না এখানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত নিতে হবে? এখানে দেখেন যে দুইটা কম্পোনেন্ট আছে তাই না? ওমেগা এর সাথে হচ্ছে ম্যাক্সিমাম সিগন্যালের ব্যান্ডউইডথ। তো ওমেগা এর মান কত নিব? যেটা বড় সেটা নেওয়া লাগবে। ওমেগা এর মান কত নিব? যেটা বড় সেটা নিতে হবে। এটা কি বেস ব্যান্ড সিগন্যাল তাই না? তো বেস ব্যান্ড সিগন্যালের ব্যান্ডউইডথ কি? তার সর্বোচ্চ ফ্রিকোয়েন্সির সমান। বেস ব্যান্ড সিগন্যালের ব্যান্ডউইডথ হচ্ছে তার সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি সমান। তো এখানে ফ্রিকোয়েন্সি কত কত আছে? 1000 পাই আছে আর 2000 পাই আছে। তো বড় কোনটা? 2000 পাই। তো আমাদের বেস ব্যান্ড সিগন্যালের ব্যান্ডউইডথ আমাদের অবশ্যই 2000 পাই। আর তাহলে মেসেজ এবার ফ্রিকোয়েন্সি যদি হার্টজে প্রকাশ করি তাহলে কি আসবে লিখতে পারি? 1000 হার্টজ। আচ্ছা তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে স্যার বিটা হ্যাঁ বিটা মানটা বিটার মান তো 30 স্যার এর সাথে অনেক বড় আছে। এসে তো অনেক বড় না। 30 একের থেকে বড়, তাই বলে আপনি যদি ইয়া করেন সেক্ষেত্রে এটা হচ্ছে এত মানে যেই 2 ইনটু ডেল্টা এফ এটা তো অ্যাপ্রক্সিমেট ফর্মুলা, ঠিক আছে? অ্যাপ্রক্সিমেট ফর্মুলা মানে আপনার এটা অ্যাপ্লিকেবল যদি দুটার মধ্যে পার্থক্য যদি কম হয়, মানে এইটা এবং এটার মধ্যে পার্থক্য যদি কম হয় সেক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। আচ্ছা তো আমরা এটাও অ্যাপ্লাই করতে পারি। তো এখানে বিটার মান যদি 30 বসাই প্লাস 1 ইনটু এফএম অর্থাৎ মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি, অর্থাৎ মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি কত? 1000। তো এটা যেটা মান আসবে সেটা হচ্ছে রেজাল্ট। স্যার 1 যোগ করা আছে 1 নেগেটিভ করা যেত না? হ্যাঁ 1 নেগেটিভ করা যেত না? 1 নেগেটিভ করে দেখতে পারেন স্যার, যদি মান পার্থক্য যদি কম হয় সেক্ষেত্রে কারণ বিটা হতে চাই একের চেয়ে বেশি না। এটা স্যার আমি পাইলাম বিটা পাই যদি আমি দিয়ে আমার একটা কথা না আচ্ছা এখানে একটা বিষয় এই অঙ্কটা আরেকবার সামারি করি, হয়তো অনেকের কাছে বিষয়টা একটু কনফিউজিং লাগছে। হ্যাঁ কনফিউশনটা দূর করে দেই। যে দেখেন যে মানে এখানে কেন এটা সর্বোচ্চ মান নেওয়া হলো, কারণ দেখেন যে এখানে দুইটা টার্ম আছে, দুইটা কস ফাংশন আছে তাই না? মানে এই যোগফলের এই ফাংশনের যে সাম, এই সামের সর্বোচ্চ কত? এই সামেশনের সর্বোচ্চ কত? এই সামেশনের সর্বোচ্চ হচ্ছে যখন cos এর সর্বোচ্চ প্লাস এই cos এর সর্বোচ্চ, ঠিক আছে? লিখলে আমরা ডেল্টা ওমেগা লিখতে পারি 40000 রেডিয়ান পার সেকেন্ড। আর এইখানে কেন এটা 20 যোগ 10 হলো? কারণ হচ্ছে যে আমরা এটা হচ্ছে phi of t তাই না? এটা হচ্ছে phi of t এবং আমাদের phi of t এর সর্বোচ্চ কখন? যে যখন আমাদের এই সাইনের সর্বোচ্চ হচ্ছে 20 এবং এই সাইনের সর্বোচ্চ হচ্ছে 10। তার মানে এই phi of t এর সর্বোচ্চ হচ্ছে এই পুরো ফাংশনের সর্বোচ্চ, এই পুরো অংশের সর্বোচ্চ হচ্ছে আমাদের পাই এর সর্বোচ্চ। বুঝে গেছে? এই জন্য আমি 20 এর সাথে 10 যোগ করেছি, 20 প্লাস 10 ইকুয়াল টু 30। আর ব্যান্ডউইডথের বিষয়টা তো বুঝতেই পারতেছেন যে বিটার ভ্যালুটা বসাতে হবে এবং সাথে এফএম গুণ করতে হবে। এখন
ফাইনালি ওমেগা এম কেন 2000 পাই লিখলাম, এটা অনেকের কাছে হয়তো একটু কনফিউশন আছে। আমরা জানি যে বেসব্যান্ড সিগন্যালের ব্যান্ডউইডথ হচ্ছে বেসব্যান্ড সিগন্যালের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সির সমান। বেসব্যান্ড সিগন্যালের ব্যান্ডউইডথ তার সর্বোচ্চ ফ্রিকোয়েন্সির সমান। এখন এখানে দেখেন যে দুইটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে, একটা ভ্যালু হচ্ছে 1000 পাই, একটা কম্পোনেন্টের ফ্রিকোয়েন্সি মান হচ্ছে 1000 পাই এবং আরেকটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের মান কত 2000 পাই। তো আমাদের বেসব্যান্ড সিগন্যাল মানে মেসেজ সিগন্যালের ব্যান্ডউইডথ হচ্ছে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সির সমান। তো সর্বোচ্চ ফ্রিকোয়েন্সির সমান, তো আমরা এখান থেকে দেখতে পাই যে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি হচ্ছে 2000 পাই, যার কারণে আমাদের নিচ্ছি ওমেগা এর মান 2000 পাই। ওকে, তো এই জন্য ওমেগা এর মান আমরা 2000 পাই নিচ্ছি। আর এইভাবে আমরা ব্যান্ডউইডথের মানে তো এই এফ এর মান 1000 বসাচ্ছি। এখানে একটা বিষয় নিয়ে কনফিউশন তৈরি হচ্ছে সবার, বিটার মানটা নিয়ে, ঠিক আছে? এখানে এই বিটার ভ্যালুটা নিয়ে, যে বিটার ভ্যালুটা আমরা জানি ডেল্টা এফ ওভার এফ এম, ঠিক আছে? এবং এই বিটার মানটা আমাদের এই ডেল্টা ফাই এর সমান, এটা আমরা জানি। তবে এইটার ভ্যালু নিয়ে একটু কনফিউশন তৈরি হচ্ছে যে আপনার এটা যদি বসাই সেক্ষেত্রে আমাদের মান আসছে এখানে 60, হ্যাঁ, এক ধরনের মান আসছে। আর আমরা যদি এই ফর্মুলা যদি ব্যবহার করি যে 2 * ডেল্টা এফ প্লাস এফ এম, এই ক্ষেত্রে আরেক ধরনের মান আসছে, ঠিক আছে? তো আমরা এই বিষয়টা নিয়ে এর পরের দিন ক্লাসে ডিসকাস করব, ঠিক আছে? ডিভিশনের টাইমে এটা নিয়ে ডিসকাস করব। স্যার মুশকিল বৃদ্ধি দেখেছিলেন আমাদের উপরে ডেল্টা বিটার ভ্যালু যখন ওয়ারেন্টি বেশি হবে, 60 বলে তো স্যার অনেক বেশি। সেই ক্ষেত্রে জানি স্যার এই সূত্রটা আমরা ইউজ করব, এটা ডেল এর আচ্ছা, ঠিক আছে। বিটার একটা রেঞ্জ মানে বিটার যদি আপনার একের চেয়ে বেশ বড় হয়, একের চেয়ে বেশ বড় হয়, যেমন 100 বা 200, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারি। আপনি যদি 30 বসান সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্রক্সিমেটলি দুটো ইকুয়াল হচ্ছে না, কাছাকাছি মান আসতেছে না। আচ্ছা, আমরা এই ব্যান্ডউইডথের ভ্যালুটা বের করাটা যে বিটার সাথে কিভাবে রিলেটেড এবং ডেল্টার সাথে কিভাবে রিলেটেড, এটা নেক্সট ক্লাসে ডিসকাস করব। আজকে এর এর মান যেটা ডেল ফাই এর মান যেটা স্যার ফাই আগে ডিসকাস করে ফেলা। ফাইয়ের সর্বোচ্চ মান হচ্ছে বিটার, ফাইয়ের সর্বোচ্চ মান হচ্ছে ডেল ফাই, ফাইয়ের সর্বোচ্চ মান হচ্ছে ডেল ফাই বা বিটা। আচ্ছা, এর ওমেগার মান হচ্ছে সর্বোচ্চ মানে সর্বোচ্চ মান ডেল ফাই।